আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আজকে আমাদের কম্পিউটারের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিকের আলোচনা, সব থেকে গুরুত্বপূর্ণ এবং আপনাদের বোঝার চ্যাপ্টার, মানে এটা আপনারা না বুঝলে আসলে উত্তর করা খুবই কষ্ট। তো সেরকম একটা মানে চ্যাপ্টার, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এটা নিয়ে আজকে আমরা একটু গভীরভাবে আলোচনা করব। দেখেন, প্রথমে যেটা জানবো আমরা যে সংখ্যা পদ্ধতি মানে যে পদ্ধতিতে এক কথায় কোনো সংখ্যা আপনি গণনা করতে পারবেন, প্রকাশ করতে পারবেন, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। এখন পজিশনাল মানে আমরা বুঝতে পারতেছি এক কথায় যার অবস্থান আছে, মানে যে সংখ্যা পদ্ধতির অবস্থান বিদ্যমান, অবস্থার উপর নির্ভর করে, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন অবস্থানের উপর নির্ভর কিভাবে করতে পারে? যেমন ধরেন আমি যদি বলি যে 2.61, তাহলে আপনি বলবেন কি যে এই এক হচ্ছে একক স্থানে আছে, এটা দশক স্থানে আছে, এটা শতক স্থানে আছে। তার মানে কি একটা নির্দিষ্ট অবস্থান কিন্তু এখানে রয়েছে। তো এই যে নির্দিষ্ট যে অবস্থান রয়েছে, এটাই হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল, যেমন ধরেন আমি যদি বলি এটা একটা রোমান হরফ, এই রোমান অক্ষরে কিন্তু আপনি বলতে পারবেন না যে এর অবস্থানটা আসলে কোথায়, এর অবস্থান নির্ণয় করা যায় না। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে হচ্ছে অবস্থান নির্ণয় করা যায়, কিন্তু নন পজিশনাল কোনো অবস্থান লাগে না। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি তিনটি বিষয়ের উপরে নির্ভর করে। এটি তিনটি বিষয়ের উপর নির্ভর করে, যেটা আমাদের বিসিএস এ মনে হয় আসছিল একটা কোশ্চেন। তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে এর এক নম্বর হচ্ছে স্থানীয় মানের উপরে ডিপেন্ড করে, স্থানীয় মান। দুই নম্বরটা হচ্ছে এরা স্বকীয় মানের উপর নির্ভর করে, স্বকীয় মান। আর তিন নম্বরটা হচ্ছে এরা বেস বা ভিত্তির উপরে নির্ভর করে, বেস বা ভিত্তির উপরে নির্ভর করে। আবারও বলছি, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে তিনটা বিষয়ের উপর নির্ভর করে, একটা স্থানীয় মানের উপরে, একটা হচ্ছে স্বকীয় মানের উপরে, এবং একটা হচ্ছে ভিত্তির উপরে। যেমন দেখেন, এই যে 2.61-এর কথা বললাম, এইটার এক হচ্ছে স্থানীয় মান একক, এটা দশক, এটা শতক, এটাকে স্থানীয় মান বলা হয়। আর স্বকীয় মান বলতে নিজস্ব মানকে বোঝায়। নিজস্ব মান কি? এই যে দুই, দেখেন দুইয়ের কিন্তু নিজস্ব মান কিন্তু দুইই হয়, দুইয়ের নিজস্ব মান তো আর অন্য কিছু হয় না। ছয়ের নিজস্ব মান ছয়ই হবে, একের নিজস্ব মান একই হবে। তো এই যে যার যেই মানটা আছে, মানে নিজের যে মানটা, সেটাকে আমরা বলি হচ্ছে নিজস্ব মান বা স্বকীয় মান। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো কারোর উপর নির্ভর করে না। তাই এই পর্যন্ত কি বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারলাম কিনা? জি স্যার। জি আচ্ছা, ভাইয়া। এবার আসেন, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? চার ভাগে আমরা ভাগ করি। এটার ভাগটা হচ্ছে চার ভাগে ভাগ করা যায়। এক নম্বরটা হচ্ছে, এটাকে আমরা বাইনারি বলতে পারি। পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে ডেসিম্যাল। ডেসিম্যাল মানে হচ্ছে দশমিক, হ্যাঁ, বাইনারি, ডেসিম্যাল। তিন নম্বরটা হচ্ছে অক্টাল, অক্টাল। আর চার নম্বরটা হচ্ছে হেক্সাডেসিমাল। চার নম্বরটা হচ্ছে কি? হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। এই চারটা প্রকারে আমরা হচ্ছে আহ নন বাইনারি সংখ্যা মানে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ভাগ করতে পারি। দেখেন, আমরা তিন নম্বরে এখানে বলেছিলাম ভিত্তি। এখন ভিত্তিটা আসলে কি? ভিত্তিটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে যে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় সেই কয়টা সংখ্যা। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা 0 আর 1 ব্যবহার করি, তাহলে এখানে কয়টা অঙ্ক ব্যবহার করছে? দুইটা, যার জন্য বাইনারি বেজ হচ্ছে 2। ডেসিমালে হচ্ছে আমরা 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করি, অর্থাৎ 0, 1, 2, 3 এভাবে 9 পর্যন্ত। তার মানে দেখেন 10টা অঙ্ক ব্যবহার করি, এই জন্য এর বেজ হচ্ছে 10। অক্টালে আমরা ব্যবহার করি 0 থেকে 7 পর্যন্ত, যার জন্য এটার মান হচ্ছে 8। আর হেক্সাডেসিমাল হচ্ছে আমরা 0 থেকে 10 পর্যন্ত, 9 পর্যন্ত ব্যবহার করি। তার মানে হেক্সাডেসিমাল, ডেসিমাল কিন্তু আমরা আগেই শিখেছি যে 10 হচ্ছে এর ভিত্তি। তাহলে 10টা তো থাকতেছেই, এবং এ থেকে এফ পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত, যেখানে এর মানটা হচ্ছে 10, বি এর মানটা হচ্ছে 11, সি এর মানটা হচ্ছে 12, ডি এর মানটা হচ্ছে 13, ই এর মানটা হচ্ছে 14, এবং এফ এর মানটা হচ্ছে 15। এই যে যে মানটা আমরা দেখতে পাচ্ছি 15 পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই পজিশনাল সংখ্যা পদ্ধতি, মানে এক কথা হেক্সাডেসিমালের যে মানটা সেটা হচ্ছে 0 থেকে 9, আর হচ্ছে এ থেকে এফ পর্যন্ত, টোটাল কয়টা? 16টা। এই জন্য এটার বেজ হচ্ছে 16। দেখেন, আমরা বেস পর্যন্ত সবাই যদি বুঝে থাকি, একটু আমাকে বলবেন যে ভাইয়া বেস পর্যন্ত বুঝতে পারছি, মানে বেস পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, যে বেজের 2 কেন, বেজের 10, বেস মানে যে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়, সহজ কথা, যে কয়টা অঙ্ক ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে বেস। হ্যাঁ, তাহলে যেমন আমি ধরেন একটা ম্যাথ যদি দিই, ধরেন বললাম যে 2, 5, 6,
আচ্ছা, এটা কি ধরনের সংখ্যা পদ্ধতি হতে পারে বলেন তো দেখি। এটা কি ধরনের সংখ্যা পদ্ধতি হতে পারে? তো বলতে পারবেন এটা কি ধরনের সংখ্যা পদ্ধতি হতে পারে? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কিভাবে বুঝলেন যে এটা হেক্সাডেসিমাল? ভাই 0 থেকে 9 পর্যন্ত আছে। হ্যাঁ, তা শূন্য এর থেকে ভিতরে তো নয়ের 2 মধ্যে 5 থাকলে 6 সেটা তো আপনার এটাও আছে। ডেসিমাল, সেটা আপনার অক্টালেও ছিল, সেটা আবার আপনার হেক্সাডেসিমালেও ছিল, তাহলে আপনি একটা বলে বসে থাকবেন কেন? এটা কি 0 থেকে 7-এর মধ্যে না? অঙ্কগুলো কি 0 থেকে 7-এর বাইরে আছে? বাইরে তো নাই। জি ভাইয়া। এই জন্য বাইনারি বাদে তোমার হচ্ছে হেক্সাডেসিমাল, অক্টাল আর হচ্ছে এটা ডেসিমাল তিনটাই। ডেসিমালেও আছে এবং এটা হেক্সাডেসিমালেও আছে। কারণ যে তিনটা মান আমরা দেখতে পাচ্ছি এই তিনটা মান হচ্ছে একমাত্র বাইনারি বাদে, কারণ বাইনারিতে 0 আর 1 ছাড়া কিছু ব্যবহার করা যায় না। যেমন ধরেন আমি যদি বলি A to B, এই A to B তাহলে আপনি কি ধরনের সংখ্যা পদ্ধতি বলবেন বলেন, এটা কি ধরনের সংখ্যা? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। এটা কিন্তু শুধুমাত্র হেক্সাডেসিমাল হবে, এর বাইরে কিন্তু কিছু হবে না। কেন হবে না? কারণ আমরা এই এই যে যে অক্ষর মানে বর্ণ A আর B কিন্তু শুধুমাত্র আপনার হেক্সাডেসিমালের মধ্যে আছে, অন্য কোনো কিছুর মধ্যে নাই। ওকে, যার জন্য এটাকে আমরা কি বলতে পারবো বলেন তো? এটাকে আমরা বলতে পারবো হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল। হ্যাঁ, তাহলে আশা করছি এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা এইবার চলেন আমাদের মেন যে জায়গাটা, যেটা হচ্ছে রূপান্তর। এই রূপান্তর থেকে 35 থেকে 46 পর্যন্ত বিসিএস এ কিন্তু আমাদের রূপান্তর থেকে প্রশ্ন হয়েছে। রূপান্তর মানে কি? 4টা প্রসেস আমরা জানলাম, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। এই 5টার প্রকারভেদের বিষয় থেকে আমরা জানবো। তো 1 নম্বর লাইন লেখেন, 4টা লাইনের মাধ্যমে আমরা সব শিখে ফেলবো। 1 নম্বরটা হচ্ছে ডেসিমাল। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যদি কোনো মান থাকে তাহলে আপনাকে সেটা করতে দিতে পারে, হয় বাইনারি করতে দিবে, না হলে আপনাকে অক্টাল করতে দিবে, না হলে আপনাকে হেক্সাডেসিমাল করতে দিবে। যে কোনো একটা পরীক্ষাতে কিন্তু থাকবে। হ্যাঁ, তো এইটার জন্য আমরা দুইটা স্টার দিয়ে লিখবো। লেখেন, ডেসিমাল থেকে ডেসিমাল থেকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে, ডেসিমাল থেকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে তার বেস দিয়ে, তার বেস দ্বারা ভাগ, তার বেস দ্বারা ভাগ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এটা লিখে দিবেন যে তার বেস থেকে মানে বেস দ্বারা ভাগ করতে হবে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার জন্য, এবং বেস দ্বারা গুণ, বেস দ্বারা গুণ করতে হবে, গুণ করতে হবে ভগ্নাংশের জন্য। লিখে নেন, আমি বুঝাই দিচ্ছি, ভগ্নাংশের জন্য। এটা একটা। 2 নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানগুলো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানগুলো নিচ থেকে উপর, নিচ থেকে উপর, এবং ভগ্নাংশের ক্ষেত্রে মানগুলো, এবং ভগ্নাংশের ক্ষেত্রে মানগুলো উপর থেকে নিচে বসাতে হবে। এটা পড়বে না? তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানগুলো নিচ থেকে উপর এবং ভগ্নাংশের ক্ষেত্রে মানগুলো নিচের থেকে উপরে উপর থেকে নিচে বসাতে হবে। উপর থেকে নিচে বোঝা লাগবে না, আগে লেখেন। এই পর্যন্ত লেখা হলে একটু আমাকে বলেন যে লেখা কমপ্লিট হয়েছে কিনা। হয়েছে? লেখা কি আমরা কমপ্লিট করেছি? আর একটুক্ষণ ভাই। লেখা শেষ করে নেন। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইবার চলেন আমরা একটু এক্সাম্পলের সাহায্যে দেখব। আমাদের 1 নম্বর যেটা আমাদের আছে, ধরেন শুধু বললো যে 25কে মানে ধরেন 25 আছে হচ্ছে ডেসিমাল নাম্বার, এভাবে দেওয়া থাকবে। হ্যাঁ, নিচে আপনার হচ্ছে এই যে ভিত্তি, ভিত্তি নিচে থাকবে, নিচে মান দেওয়া থাকে, মানে তো আপনি বুঝেই ফেললেন যে এটা আমাদের দশমিক আছে, 10 আছে। এখন এখান থেকে হয় আপনাকে বাইনারি মান বের করতে দিবে, না হয় আপনাকে অক্টাল বের করতে দিবে, না হলে আপনাকে হেক্সাডেসিমাল বের করতে দিবে। তাহলে ধরেন আপনার যে 25টা আছে এটাকে আপনি প্রথমে বাইনারিতে রূপান্তর করবেন।
তা 25 কি সংখ্যা? একটা আপনার হচ্ছে পূর্ণ সংখ্যা না? 25 তো একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আপনি ধরেন বাইনারিতে রূপান্তর করবেন, আপনি কত দ্বারা ভাগ করবেন বলেন তো? 2 দ্বারা ভাগ করতে থাকবেন। কত দ্বারা ভাগ করবেন? 2 দ্বারা ভাগ করতে থাকবেন। তাহলে এইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করতে থাকি, দেখেন 12 × 2 = 24। অবশিষ্ট মানটা একটু দূরে রাখতে হয়, এক অবশিষ্ট থাকে, একটা দূরে রাখবেন। আবার যদি আমি 2 দিয়ে করি, 6 × 2 = 12। অবশিষ্ট মান কিন্তু আর নাই, মিলে গেল, মিলে গেলে তো আর অবশিষ্ট থাকবে না, জিরোটা দূরে রাখবেন। আবার যদি আমি 2 দিয়ে দেই, তাহলে 3 × 2 = 6, অবশিষ্ট থাকে 0। আবার যদি আমি 2 দিয়ে দেই, 2 × 2 = 2, এক থাকবে, অবশিষ্ট 1। আবার যদি আমি 2 দিয়ে দেই, 2 এর মধ্যে যাবে না, একের মধ্যে, এই জন্য 0 আর এই 1। এই ভাগটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু জানান তো ভাগটা বুঝতে পারছি কিনা। মানে ভাগফলটা বাম সাইডে লিখবো, আর এই যে অবশিষ্ট মানটা একটু দূরে লিখবো, এই যে একটু দূরে লিখবো। এরপরে কাজ কি ছিল? 2 নম্বর যে স্টারে আমরা লিখেছিলাম যে নিচের থেকে উপরে লিখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এই যে মানটা নিচের থেকে উপরে লিখতে হবে, মানে 11001, 11001। এই দেখেন আমার বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। বাইনারি সংখ্যাতে কি ছিল? 0 আর 1 ছিল, সেটাই কিন্তু আমরা বের করে ফেলছি। আমরা কি বুঝতে পেরেছি? না বুঝলে বলতে পারেন যে ভাই এটা বুঝতে পারেন। আজকে 10 জন ক্লাসে আছেন। আহ, জি স্যার। আমি ভাইয়া নিচের দুটা লাইন একটু বোঝায় দিন। নিচের কোনটা? এটা এই লাইন। হ্যাঁ, না না তার উপরে। এটা এই যে দেখেন, 2 কি 1 এর হ্যাঁ, মধ্যে ভাগ করা যায়? 2 তো বড় না সংখ্যা, না। 2 তো ছোটকে ভাগ করা যায় না, এর জন্য 0। আর এই এক অবশিষ্টটা, এই এক চলে আসবে, এই যে এটা। এবার নিচে থেকে উপরে বসাইছি, ঠিক আছে। আচ্ছা, এবার এইটাকে যদি আপনি অক্টাল করতে চান, আপনি কত দিয়ে ভাগ করবেন? ধরেন অক্টাল করতে চাচ্ছেন, কত দিয়ে ভাগ করবেন? 8। 8 দিয়ে ভাগ করবেন, করেন। তাহলে 8 এর মধ্যে কয়বার যাচ্ছে? 3 × 8 = 24 না? অবশিষ্ট 1 থেকে 1 দূরে রাখবেন, অবশিষ্টটা দূরে রাখতে হয়। এবার দেখেন তো 8 কি এর মধ্যে যায়? 8 কি ছোট সংখ্যার মধ্যে দিয়ে যাবে? যাবে না। না। যখনই না যাবে তখনই 0 হয়ে যাবে। আর এই যে মানটা থাকে না, এটা এখানে বসায় দিতে হয়, আর কিছু কাজ নেই। এবারে যে নিচের থেকে উপর, তার মানে কত? 3 1। 3 1 হচ্ছে অক্টাল নাম্বার, মিলে গেল। আচ্ছা, এবার এই 25 কে আপনি হেক্সাডেসিমাল করেন, এটা আমি আর বলবো না, আপনারা বলেন তো যে এটার হেক্সাডেসিমাল করলে কত পাওয়া যায়। মানে হেক্সাডেসিমাল, এটা তো ডেসিমালে ছিল, এটাকে আপনি হেক্সাডেসিমাল করবেন, কত পাবেন? 19 ভাইয়া। সবাইকে 19? 19 ভাইয়া। কিভাবে পাবেন? 25। ভাই হেক্সাডেসিমালের বেস কত? 16 না? 16 দিয়ে ভাগ করবেন। 16 এর মধ্যে কয়বার যাচ্ছে? একবার যাচ্ছে। অবশিষ্ট থাকে 9, এই 9 দূরে রাখবেন। এবার দেখেন 16 এটার মধ্যে যাচ্ছে না, 0, এই একটা এখানে নামায় নিয়ে আসবেন। এবার নিচ থেকে উপরে, মানে 19। 19 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আপনারা একটা করবেন, ধরেন 72, আমি বললাম 72 একটা ডেসিমাল সংখ্যা। এখান থেকে বাইনারি করবেন, এখান থেকে অক্টাল করবেন, এবং এখান থেকে হেক্সাডেসিমাল করবেন। আর টাইম হচ্ছে অনলি 3 মিনিটস। 3 মিনিটের মধ্যে এটা করে আপনারা আমাকে একটু অ্যান্সার করবেন। না পারলে কিন্তু বলবেন, হ্যাঁ, যেটা না পারবেন।
হয়ে গেছে ভাইয়া। তিনটায় পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, 72-এর অ্যান্সারটা কত বের হয়েছে বলেন? এটা হেক্সাডেসিমেলে বেরোচ্ছে 100100। 1001। 1300। আচ্ছা, সবার কি এটা হয়েছে? একটু দেখেন তো, মিলান তো দেখি। না এরকমই পারলে বলবেন হয়েছে। যে ভাই পারতেছি না। হ্যাঁ, অন্য যারা আছেন তারা একটু রেসপন্স জি করেন। ভাইয়া, এরকমই হয়েছে। জি ভাই, স্যার এটাই হয়েছে। প্রথমটা এটাই হয়েছে হয়েছে। 0.130, তাই হয়েছে, হ্যাঁ এটাই। তার মানে দুই, প্রথমে আমরা এটাকে ভাগ করব, 36 দুগুণী 72, অবশিষ্ট নাই জিরো। আবার যদি দুই দিয়ে দেই তাহলে 18 দুগুণী 36, অবশিষ্ট নাই জিরো। আবার দুই দিয়ে দিলে 9 দুগুণী 18, জিরো। আবার দুই দিয়ে দিলে 4 দুগুণী 8, এক থাকবে। আবার দুই দিয়ে দিলে 2 হুম। দুগুণী 4, জিরো থাকবে। দুই দিয়ে দিলে 2 অক্ষে 2, জিরো থাকবে। দুই এটার মধ্যে যাবে না, জিরো বসাবো এক, তার মানে 100 আর 1000, তাই এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, হুম। এটা কত হয়েছে সবাই বলেন? 110। 110। 110 110। মানে কি বলতেছেন? মাথা টাথা খারাপ হয়ে গেছে? 110 যে বলতেছেন, এটা কি আন্দাজে বললেন? 110 তো সেটা বাইনারিতেই হইলো, আমি কি বাইনারিতে করতে বলছি? এটা তো অক্টালে করতে হবে। ও তো অক্টাল, অক্টালে তো 8 দিয়ে ভাগ করলে 8 9 72। ভাইয়া, হ্যাঁ, 8 9 72 হয় 8 না। জিরো থাকবে। জিরো থাকে। আবার 8 দিলে 9-এর কত? ভিতরে 8 8 কে 8। যায়, 1 - 1 থাকে। তাহলে তো ঠিকই আছে, তাহলে আমারই তো মাথা খারাপ হয়ে গেছে। 8 কে হ্যাঁ 8 ভাইয়া, তাই জিরো। তো। 8 একশো কে দশ হয় 8 ভাইয়া এক থাকবে, তাই না? আর 8 যদি 110। এটার মধ্যে যায় জিরো, তার মানে হচ্ছে জিরো বিয়োগ 1। আপনার হ্যাঁ, এখানে জিরো এক 1 থাকবে, থাকে। 110। হ্যাঁ, ঠিক আছে, 110। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা এটা কত হয়েছে বলেন? 48। 48। 48। সবাই কি একমত? 16 দিয়ে ভাগ জি করে এর ভাইয়া। মধ্যে কয়বার যায়? 4 ষোলং 64, তাই না? 4 ষোলং 64, অবশিষ্ট থাকবে 8, দূরে রাখবো। 8। তাহলে 16 দিয়ে করলে 0 4, তার মানে 48। ভেরি গুড। তাহলে আমরা কি এগুলো পারবো বলেন তো? তাহলে এটা, এই পেপটা পারবেন না? জি পারবো এটাই। আচ্ছা, এইবার আপনার সেম কাজটা, আপনার ধরেন বলছে যে 25.25। তা এই 25কে কিভাবে করতে হবে এটা তো আপনি বুঝে ফেলেছেন, তাই না? 25কে যেভাবে করতে হবে এই সিস্টেমটা কিন্তু আপনার কাছে ক্লিয়ার। আপনার দরকার এখন ভগ্নাংশ। দেখেন, ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারিতে কি বলছিলাম, যে বেস দিয়ে গুণ করতে হবে, অক্টালে গুণ করতে হবে, হেক্সাডেসিমালে গুণ করতে হবে। তার মানে 25 দিয়ে আমি 2 কে 2 দ্বারা গুণ করবো, তার মানে কত? 25 দুগুণী 50, দশমিকেই। আচ্ছা, এবার যে কাজটা করতে হয় দেখেন, এই পূর্ণ সংখ্যা এক সাইডে রাখতে হয়, আর ভগ্নাংশ আরেক সাইডে রাখতে হয়, ভগ্নাংশ আরেক সাইডে রাখতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা, এর সামনে কোনো পূর্ণ সংখ্যা নাই, যার জন্য পূর্ণ সংখ্যা জিরো। আর ভগ্নাংশ কত? ফলাফলে 0.50। এই 0.50-কে আবার আপনি 2 দিয়ে গুণ করবেন। 2 দিয়ে কেন গুণ করছি? কারণ আমরা বাইনারিতে কনভার্ট করতেছি, তাই। তাহলে 50 দুগুণী কত? 100। 50 দুগুণী হচ্ছে 100। আর তাহলে 100 হলো এই যে এরকম থাকতেছে ধরেন, মানে এক এক দশমিক থাকতেছে, যে 1.00, তাহলে পূর্ণ সংখ্যা এক ডাবল থাকবে। জিরোর আগে দশমিক হবে। হ্যাঁ, ডাবল জিরোর আগে হবে, আর ডাবল শূন্য শূন্য। এখন আর শূন্য শূন্য তো করার দরকার নেই, হয়ে গেল। আর এইখানে আপনার কি বলছিলাম, নিচ থেকে উপরে যাবে নাকি উপর থেকে নিচে আসবে? লিখে দিছিলাম, দেখেন যে উপর থেকে নিচে। ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে। তার মানে 0 আর 1, এই যে 0 1 লিখবেন। তাহলে আমাদের 25.25, যখন আমরা এটা ডেসিমাল থেকে বাইনারি করব, 25-এ কত মান বের হয়েছিল? আগেই তো বের করলাম, কত বের হয়েছিল? 25-এর কত বের করছিলাম? এর আগে করলাম না খাতায়, মানে হ্যাঁ, প্রথমটা? 110। 1 1 1100। 001। দেখেন, এই 25-এর মানটাই লিখলেন, এই দশমিক দশমিক, আর 2 5 কে ডাবল আপনি জিরো। কি করেন কি? 0 1। এটাই হচ্ছে আমাদের জিরো। বাইনারি। যদিও একটা কথা বলি, এইটা পরীক্ষাতে আসে না, মানে তেমন আমরা দেখিনি। আমরা পূর্ণ সংখ্যাগুলো পরীক্ষাতে এসে থাকে, ভগ্নাংশ সাধারণত আসে না। তারপরে আমরা আমাদের সেফটির জন্য শিখে রাখবো। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে 25.25, এটাকে এখন আপনি এটাকে এখন আপনি অক্টালে পরিণত করে দেন। অক্টালে পরিণত করেন পুরো মানটাকে, কত হয় দেখেন তো? স্যার বলেন। আবার একটু বোঝাবেন? কোন জায়গাতে বোঝেননি বলেন? প্রথমটাই বুঝিনি, মানে কোনটা প্রথম আরেকবার থেকে একটু বুঝেন? বল। না, এই যে এই যে এতক্ষণ যে ভাগ ভাগ সিস্টেম দেখায়, সেটা বোঝেননি? হ্যাঁ সেটা বুঝছি। তাইলে আবার কি সমস্যা? এই যে 25-এর ভাগ যেভাবে করতে হবে, ভাগ সিস্টেম এটা করে ফেলবেন। 25-এর যেটা আছে সেটা ভাগ সিস্টেমে করে ফেলতে হবে, বিষয়টা বুঝছেন? আর 0.25 যেটা, ওইটা আপনার কি পূর্ণ ভগ্নাংশ না? তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আপনার কাজ কি বলেন? ভগ্নাংশের ক্ষেত্রে বুঝলাম না, কলমে কাজ করতেছে না কেন?
আচ্ছা, তাহলে এই যে ভগ্নাংশ যেটা দেখতে পাচ্ছি 0.25, এটা তো একটা দশমিক, তাই না? এই দশমিকটাকে আপনার গুণ করতে হবে। কত দিয়ে গুণ করবেন? যখন বাইনারিতে কনভার্ট করতে দিবে 2 দিয়ে গুণ করব, যখন অক্টালে গুণ করতে দিবে গুণ করব 2 দিয়ে, অক্টালে গুণ করলে মানে অক্টালে যখন বলবে তাহলে 8 দিয়ে গুণ করব, যখন হেক্সাডেসিমাল বলবে তখন গুণ করবেন কত দিয়ে? হেক্সাডেসিমাল বললে 16 দিয়ে গুণ করবেন। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল বিষয়, সেটাই বলেছি, আর কিছু বলিনি। হ্যাঁ, অক্টালে মান আসে হচ্ছে 31.2। হ্যাঁ, 31.2 আসবে, দুই। ভেরি গুড, এটা অ্যান্সার। এটা কি সবাই বের করতে পেরেছেন? না বের করতে হলে বলেন। 25-এর তো আমরা বের করছিলাম 31। 25 কিভাবে পাইছিলেন? ওই যে 8 দিয়ে ভাগ করে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হয়। তার মানে 3 8 24, অবশিষ্ট মান দূরে থাকবে। আবার 8 দিয়ে যদি দেই, 8 এর মধ্যে 0 থাকবে, 3 এখানে চলে আসবে, তার মানে কত? 3 1। 25-এর ক্ষেত্রে আপনি মান পাই, 31-এর ক্ষেত্রে মান পাইছেন হচ্ছে 25। আর এই যে দশমিক আছে, দশমিকটা লিখে রাখলাম। এখন 0.2 আপনি কিভাবে করবেন? আমাদের যখন অক্টাল করতে বলছে, অক্টাল মানে কি? কত দিয়ে গুণ করবেন? 8 দিয়ে গুণ করবেন না? এখানে যেভাবে 8 দিয়ে ভাগ করছেন, এই যে এটা তো 8 দিয়ে ভাগ করছেন, এটা কিন্তু আমরা 8 দিয়ে ভাগ হুম। করছি। তাহলে এটা যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে এবার 0.2 যেটা আছে মানে দশমিকটা সবসময় আপনার কত দিয়ে গুণ হবে? 8 দিয়ে গুণ হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে 25 0.25 ছিল, তাহলে 0.25 কে 8 দিয়ে গুণ করলে কত হয় বলেন তো? 2.00 হয় না? 0.00। এবার দুইটাই দূরে রাখবেন, আর এই যে দশমিক মানটা এখানে 0 0 করে দিবেন, ওইটার আর কোনো কাজ নেই, এটাই শুধু থেকে যাবে, তার মানে 0.2। তাহলে সেম জিনিসটাকে আপনি যদি 25.25, এটাকে যদি এখন আপনি হেক্সাডেসিমাল করতে চান, তাহলে কিভাবে করবেন? 25 কে পূর্ণ সংখ্যাকে 16 দিয়ে ভাগ দেবো, আর 0.25 কে 16 দিয়ে গুণ দিয়ে বের করবো। এই অন্যরা কি বুঝতে পারছেন? এই সুমাইয়া আপু, আপনি হচ্ছে কথা বলবেন না, বিকজ আপনি সিএসসির জিনিস একটু এনাদের একটু বোঝায়নি, হ্যাঁ? আর আচ্ছা। অন্যরা হয়তো নাও বলতে পারে। বলেন, অন্যরা বলেন, অন্য আপুরা যারা আছেন তারা একটু বলেন যে আপনাদের কোন জায়গাতে প্রবলেম আছে। প্রবলেম থাকলে বলতে হবে, চুপ থাকলে কিন্তু পরে শিখতে পারবেন না। বুঝেছি ভাইয়া। সবাই কি স্যার আমি বুঝতে পারছি। বুঝতে? বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এটা যদি হয়ে যায়, এখন আমি একটা করতে দিচ্ছি, এটা আপনারা সবাই করবেন। এটা করতে পারলে বুঝবে একদম সব ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। ধরেন আপনাকে বলছে, একদম সহজ একটা মান বলছে যে 12.50। এটাকে আপনি প্রথমে বাইনারি করবেন, এটাকে আপনি হচ্ছে প্রথমে অক্টাল করবেন, তারপরে আপনি এই সেম জিনিসটাকে হেক্সাডেসিমাল করবেন। করে বলেন তো এটা কত আসবে?
হয়েছে? এক একটা করে বলেন। প্রথমে বাইনারি করলে কত বের হয়েছে? 1100.1 1100.1 এক 1100 পয়েন্ট এক। দশমিক 1.1। দশমিক এক। সবার কি এটা হয়েছে দেখেন তো? জি ভাইয়া জি হয়েছে। জি ভাইয়া যারা কথা বলতেছেন না তাদের কি হয়েছে? শারমিন আপু, রাজিয়া মিম আপু, সৌদি আক্তার হ্যাঁ মিম? ভাইয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর আমি করলাম না কিন্তু, পরে আবার ধরেন না জানো আমার। আচ্ছা, এটা কত হবে? অক্টালে করলে কত হবে? 104.4। 104.4। সবাই কি একমত? না ভাইয়া 14.4। 14.4 ভাইয়া। আচ্ছা, 14.4 14.4। ভাইয়া। শূন্য কই পাইলো তাইলে? তার মানে 12 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 এর মধ্যে একবার যাচ্ছে, 4 অবশিষ্ট থাকবে, 4 দূরে। আবার 8 থাকবে, 8 এর মধ্যে যায় না শূন্য, 1 এখানে নেমে আসবে, তাহলে কত? এই যে 1 4, অনলি 1 4 থাকতেছে। তাহলে 12 এর জি থেকে ভাইয়া। আমি পাচ্ছি 14। এই দশমিক আছে, দশমিক। আর 0.5 কে এখন আমি যদি 8 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 5 8 40, মানে 4.00। তাহলে 4 4, হয়। 14.4 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। সবাই কি একমত? জি জি ভাইয়া। স্যার। আচ্ছা, হুম। এবার যদি আমরা হেক্সাডেসিমাল করি তাহলে কত হচ্ছে? ভাইয়া আগে ডেসিমাল। বলেন, 10 এইবার তো খেলা তো একটু জমে গেছে। ভাইয়া এটা আমি পারি এইটা না। কি আমি ওয়ান যদি সি 1C.8। 1C.8, সবাই কি একমত? দেখেন, স্যার 12 কে আমি 16 ভাই ভাগ করা ভাইয়া যাবে ভাইয়া এই না কিন্তু। হেক্সাডেসিমালটা একটু আরেকবার ইয়ে করে আমি দেবেন। বলছি, এই 12 কে 16 দিয়ে কি 12 কে ভাগ করা যায়? যাবে না, তাহলে এখানে জিরো না। হয়ে যাচ্ছে। তাহলে 12টা 0। দূরে থাকবে। এখন 12-র একটা মান বলছিলাম কিন্তু, এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, বি এর মান কত ছিল, সি এর মান কত ছিল? 12 ছিল, তাই না? তাহলে সেক্ষেত্রে সি, মানে এটার মান হচ্ছে সি থাকতেছে কিন্তু, এটার মান হচ্ছে সি, সি থাকতেছে। তার মানে সরাসরি আমি এটাকে বলে দিব যে 0C না বলে সরাসরি সি লিখবেন। ঠিক আছে, সরাসরি সি লিখলেও হয়ে যাবে। তাহলে থ্রি সেক্ষেত্রে পয়েন্ট এইট শুধু আমরা পাচ্ছি কত বলেন তো? সি পাচ্ছি। তাহলে সি যদি আমরা পেয়ে থাকি, সি যদি আমরা পেয়ে থাকি, আর পরে ওই যে 0.50 কে করলে কত হয় বলেন? 8। 8। তার মানে সি 8 দশমিক এইট। এই C.8 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছি? জি জি ভাইয়া। স্যার। জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। একটা সংখ্যা পদ্ধতি কিন্তু আজকে আমরা শিখলাম। বেশি যাব না, এটা একটু ধীরে ধীরে যেতে হবে, না হলে মাথার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এর পাশাপাশি জি চলেন ভাইয়া। আমরা গতকালকে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম জানো? কত পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল? বলেন, গতকাল রাত্রে আমরা কোন পর্যন্ত রাখছিলাম? কেউ জানেন না গতকাল রাত্রে কোন পর্যন্ত রাখছিলাম? স্যার একটা কাণ্ড। ডাবিং পর্যন্ত। ডিবাঙ্গি কি এটা? ডিবাগিং পর্যন্ত, ডিবাং ডিবাগিং নট ডিবাঙ্গিং, ডিবাগিং। ডিবাগিং ফায়ারওয়াল আমরা এই পর্যন্ত। পড়ছিলাম না? ফায়ারওয়াল পড়া ছিল তো, ফায়ারওয়াল। ফায়ারওয়াল পড়া হয়েছিল, তাই না? ভাইয়া নতুন বই তো 177 পৃষ্ঠা। আচ্ছা, এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। কি পড়ছিলাম? ডাটাবেস সফটওয়্যার। না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা পঞ্চম চ্যাপ্টারে চলে যাব। পঞ্চম চ্যাপ্টারে বের করেন সবাই। দেখেন, পঞ্চম চ্যাপ্টার আছে হচ্ছে পরিচ্ছেদ 1, ডাটাবেস সিস্টেম। আছে না ডাটাবেস সিস্টেম? পেয়েছেন? পঞ্চম অধ্যায়, পরিচ্ছেদ 1। জি ভাইয়া পাইছি। আচ্ছা, এখানে দেখেন আমাদের প্রথমে আছে হচ্ছে ডাটা আর তথ্য, মানে ডাটা এবং ইনফরমেশন। ডাটা এবং ইনফরমেশন, এই দুটো বিষয় একটু আমরা আগে ক্লিয়ার হব। এখানে একটা বেসিক কোশ্চেন মাঝে মাঝে এসে থাকে। ডাটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যেটা ডাটাম থেকে এসেছে। কোথা থেকে এসেছে? ডাটাম। ডাটাম শব্দ থেকে ডাটাটা এসেছে, যা যা হচ্ছে তথ্যের উপাদান। যা হচ্ছে কি? তথ্যের উপাদান। আমি সহজভাবে বলি, ধরেন আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে ধরেন যশোর হচ্ছে একটা জেলা। এই যশোর জেলার যে তথ্যটা পাওয়া যায়, যশোর জেলার যে উপাদানটা পাওয়া যায়, সেম ভাবে ধরেন আরো 64 জেলা, 64টা তথ্য পাওয়া গেল। তো এক একটা স্পেসিফিক জেলার এক একটা তথ্যকে আমরা বলবো হচ্ছে ডাটা। ছড়ানো ছিটানো থাকে। ডাটাটা হচ্ছে কি? ছড়ানো ছিটানো থাকে, মানে ডাটা উপাত্তটা, উপাত্তগুলা। আর ইনফরমেশনটা হচ্ছে এই যে যে 64 জেলার যে সংবাদপত্রের কথা যখন আমি বলবো যে 64 জেলার যখন সব তথ্যকে এক জায়গায় করতেছি, মানে উপাত্তগুলোকে এক জায়গায় করতেছি, তখন সেটা ইনফরমেশন পরিণত হচ্ছে বা তথ্যে পরিণত হচ্ছে।
কথা কি বুঝতে পারছেন? তাহলে ডাটা শব্দের অর্থ কি ছিল? উপাত্ত ছিল। উপাত্ত মানে একটা ছড়ানো ছিটানো একটা বিষয়, এটা উপাত্ত ছিল। আর এটা হচ্ছে তথ্য ছিল। তাহলে এটা হচ্ছে আপনার স্পেসিফিক কোনো লোকেশনের কোনো উপাত্ত যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি ডাটা। আর কোনো জায়গার স্পেসিফিক না থেকে সমষ্টিগত যে উপাত্তগুলো থাকে সেটাকে আমরা বলি ইনফরমেশন বা তথ্য। ঠিক আছে, এটুকু তো আপনারা বোঝেন সবাই। এখন দেখেন এই ডাটার অন্তর্ভুক্ত বিষয় কি কি আছে, যেমন হচ্ছে আপনার কোনো ধারণা আছে, কোনো বস্তু থাকতে পারে, শর্ত থাকতে পারে, অবস্থা থাকতে পারে, চিত্র দিয়ে থাকতে পারে, বর্ণনা দিয়ে থাকতে পারে। এগুলো আমরা সবই কিন্তু যারা পেপার পড়ি এই পেপারের মধ্যে কিন্তু আছে। কখনো দেখবেন সেটা কোনো একটা কনসেপ্ট, একটা ধারণা দিচ্ছে কোনো জিনিসের উপরে, কোনো একটা শর্ত সেখানে আরোপ করে দিচ্ছে, কোনো একটা অবস্থা সেখানে বোঝাতে যাচ্ছে, এবং কোনো একটা চিত্রের মাধ্যমে বোঝাতে যাচ্ছে, বা ওই চিত্রের বর্ণনাটাও দিতে যাচ্ছে। এরপরে দেখেন ইনফরমেশন বা তথ্যটা কি আছে। তথ্য হচ্ছে যে সরবরাহকৃত ডাটা থেকে প্রক্রিয়াকরণের পর, মানে আপনি এই ডাটাগুলো পাবেন, তথ্যগুলো পাবেন, এগুলো পাওয়ার পরে প্রক্রিয়াকরণের পরে আপনার যেটা তৈরি হয়, প্রক্রিয়াকরণের পরে যেটা সুশৃঙ্খলভাবে যে ফলাফলটা তৈরি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন হচ্ছে সাজানো গোছানো ডাটা। এক কথায় ইনফরমেশনটা কি? সাজানো গোছানো ডাটা। এটা হচ্ছে সাজানো গোছানো ডাটা, এটা মনে রাখবেন, সাজানো গোছানো ডাটা। এরপরে দেখেন ডাটা এবং তথ্যের মধ্যে সম্পর্ক আছে। এখানে হচ্ছে সম্পর্কগুলো একটু পড়বেন, যে ইনফরমেশন যেমন তথ্যের ক্ষুদ্রতম একক বলা হয় ডাটাকে, ক্ষুদ্রতম একক বলা হয় ডাটাকে, এবং নির্ভরতা আছে, ডাটা প্রসেসিং চক্র আছে, ইত্যাদি ইত্যাদি আছে। এই পর্যন্ত আপনারা পড়বেন, বেশি থাকবে না, কারণ ওদিকে সংখ্যা পদ্ধতি আবার ঝামেলা হয়ে যাবে। আবার বিগত কিছু পড়াও কিন্তু আপনাদের আছে। আচ্ছা, আমরা 1 তারিখ অথবা 5 তারিখ থেকে, আবার বলছি 1 তারিখ অথবা 5 তারিখ থেকে, 1 তারিখ অথবা 5 তারিখ থেকে আমাদের কিন্তু 150 ডেজ প্ল্যান শুরু হবে। 3 দিন আমরা হচ্ছে 3 দিন এই ক্লাস করব, বাকি 3 দিন হচ্ছে আমরা আমাদের চলমান প্রসেসের ক্লাস করব। ষষ্ঠ মাস আমাদের চলতেছে এই পাশ থেকে। আপনাদের টোটাল বলেছিলাম যে 10 মাস থেকে 11 মাস বা 365 দিন, মানে 12 মাসের একটা কোর্স এটা হবে। আর যেখানে আমরা 6 মাসের ক্লাসটা এটা করতেছি, আর এটা সুবিধার জন্য আমরা 3 দিন করে আগাতে থাকবো। যারা এখানে আসেন তারা অবশ্যই যে আপনাদের একটা গ্রুপ দেখি, ওখানে আপনারা পরীক্ষা টরীক্ষা নেন, এটা চালু রাখবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের দুই পাশ থেকে উপকার হবে। এইটা আপনাদের 150 ডেজ শুরু থেকে থাকার চেষ্টা করবেন। এখানে কিন্তু সব টপিক পড়বো না, আমি আবারও বলছি। আমাদের 10টা সাবজেক্টের টপিক আছে প্রায় 400 থেকে 450 টপিক আছে, আমরা এত পড়বো না। আমরা 150টা স্পেসিফিক তথ্য, যেমন আমি যদি আপনাদেরকে দিই, যদিও এটা আজকে আমি দিতে চাইছিলাম না, তারপরে আমি আপনাদেরকে একটু বুঝাই বলার জন্য দিচ্ছি। গ্রুপে আমি যেমন হচ্ছে আপনার ম্যাথের একটা যদি আমি আপনাদেরকে একটু দিয়ে থাকি তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। ক্লাস করেন, আমার একটা কথা থাকবে, রিভিশন প্ল্যানে কেউ ক্লাস মিস দিবেন না। রিভিশন প্ল্যানটা কিন্তু অন্য ধরনের প্ল্যান হয়। এ যাবৎকাল যা পড়েছেন এইটার একটা বিকল্প ধারা কিন্তু এইটা। দেখেন আপনারা, আমি একটা ছবি দিয়েছি, ছবিতে কয়টা টপিক আছে কেউ একটু বলতে পারবেন? ছবিতে কয়টা টপিক আছে? 12টা হবে। 12টা টপিক আছে ভাই। এই 12টা টপিক থেকে 12 মার্ক আপনি নিশ্চিত পাবেন, একদম নিশ্চিত। এখান থেকে প্রশ্ন মিস যায় না কখনো। এই 12টা টপিক আমরা ভালো করে পড়লে 12 মার্ক, অথবা আমি এটা হিসাব করে 10টা ধরে নিতে পারি, ধরেন 10টা কোশ্চেন আসলো, এর বাইরে আমরা আর কোনো করব না। মানে আমাদের টার্গেট থাকবে আমরা এটা হচ্ছে 150 টপিকের ফি কত ওইটা না, আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা তো আমার কোর্সের শুরু থেকে যারা নতুন আসবে, যারা নতুন একদম নতুন যারা, তারা হচ্ছে আপনার পেমেন্ট করবে হচ্ছে 3000 টাকা। ওদের এইটাই 3000ই হচ্ছে ফিক্সড। 150টা যে টপিক আছে, এই 150 টপিকে 3000 ফি। কিন্তু আপনাদেরটা তো একটু ভিন্ন হবে, কারণ আপনাদের কিন্তু 8 মাস পর্যন্ত ওই পাশে প্ল্যান চলতে থাকবে। আর এদিকে হচ্ছে আপনার এইটা ফিক্সড, কিন্তু এটা আপনার 3000 না, আপনাদের জন্য এটা 2000 থাকবে। কথা বুঝতে পারছে? এটা আগেই বলে দিছিলাম, এটা আপনাদের জন্য 1000 কম থাকবে, এই 150 যেটা আছে আর কি। আর কি কারো কোনো কথা আছে? আর এদিকে এটা চলতে থাকবে 8 মাসের মধ্যে, ওই সাইড সম্পূর্ণ শেষ হয়ে যাবে বিস্তারিত যেটা, মানে 6 মাস আমরা পড়তেছি, আরো 2 মাস আমরা ওখানে পড়বো। আর এইটা হচ্ছে স্পেসিফিক, আমরা 3 মাসের, 3 থেকে 4 মাসের মধ্যে এটা আমরা শেষ করব। এক একদিন এক একটা করে, এক একদিন ধরবো, এক একটা টপিক শেষ। এটা হচ্ছে 150 ডেজ প্ল্যান। ভাই এটা কি আমাদের মান্থলি যে আমরা টাকাটা দিই সেটার উপরই খরচ? এইটা এইটা হচ্ছে মানে আপনার হচ্ছে ফিক্সড যে 150টা যেটা এটা হচ্ছে আপনার 3000 টাকা বাইরের স্টুডেন্টের জন্য। আর আপনারা তোমার কোর্সে এনরোল কৃত,
তারা হচ্ছে 2,000 টাকা। বিষয়টা কি বুঝাতে পারলাম? আর আপনাদের 6 মাসের পেমেন্ট আপনারা করেছেন না, 6 মাসের তো পেমেন্ট আপনাদের করা শেষ, জি এটার স্যার। পেমেন্ট আপনারা করে ফেলেছেন। আপনাদের 7 মাস আর 8 মাস এখনো 2টা মাস সামনে আছে না? এই 2টা মাসে বিস্তারিত পড়ার মধ্যে আমরা এটা শেষ করে ফেলবো। ওখানে 1,000 আছে, ওইটা যেভাবে মান্থলি আছে। আর এইটা হচ্ছে সবার জন্য 3,000, এটা আপনাদের জন্য 2,000, এটার কথা বলেছি। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ জি বুঝতে ভাইয়া বুঝতে পারছি। পারছি। এই হচ্ছে বিষয়। যে যাই হোক, আগে তাহলে ক্লাসে যেটা বলছিলাম, তাহলে আমাদের আগামীকালকে আমরা 8টার সময় ক্লাস করব, সংখ্যা পদ্ধতি দ্বিতীয় রুলটা করব ভাই। 4 রুল দিয়ে আমরা সব শেষ করব, 4 রুলস দিয়ে আমরা রূপান্তর সব শেষ করব। ওখানে কিছু ক্লাস নিব আর এদিকে আমরা আগাতে থাকবো। আর এর পাশাপাশি আপনারা রিভাইজ করতে থাকবেন, কিন্তু রিভাইজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কম্পিউটারে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো কিন্তু আপনার মানে উচ্চারণ করতে গেলে দেখবেন মাঝে মাঝে দাঁত ভেঙে যায়। কথা বুঝতে পারছেন? এর জন্য এটাকে একটু রিভিশনের মধ্যে দিয়ে কাজে লাগাতে হবে। কালকে দেখা যাবে। বাকি যেটা কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে ইনবক্সে করবেন। ধন্যবাদ সবাইকে।